দীর্ঘদিন ধরে নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তাদাতা হিসেবে মনে করে আসছে ভারত। তবে দেশটির অতিরিক্ত কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রমেই সম্পর্কের অবনতি হচ্ছে। পাকিস্তানের সাথে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা, নেপালের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ কিংবা বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ, এইসব ঘটনা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছে। নয়াদিল্লির রাজনীতিকরা কয়েক দশক ধরে বাংলাদেশ ও ভারতকে দক্ষিণ এশিয়ার ঘনিষ্ঠতম অংশীদার হিসেবে দাবি করে আসছিলেন। 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে পৃথক হওয়ার সময় বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল ভারত। এরই অংশ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক নীতির উপর গভীর প্রভাব বিস্তার করে আসছে দেশটি। তবে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটে। অধিকারের দাবিতে আন্দোলনরত জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে নয়াদিল্লি বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। এছাড়া নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার গতি কমানোর পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি। অতীতে বাংলাদেশ ভারতের সংবেদনশীল অনেক অনুরোধে সাড়া দিয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের প্রতিষ্ঠাতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর। তবে ভারত হাসিনাকে হস্তান্তর করবে সেই সম্ভাবনা খুবই কম। এছাড়া একতরফা নদীর পানি ব্যবহার, বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বন্দরে খবরদারির মতো বিষয়গুলো বাংলাদেশের মানুষের মাঝে ভারত বিদ্বেষ তীব্র করে তুলেছে। এমনকি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অবৈধভাবে দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে। এতে করে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রমেই শীতল হতে থাকে দুই দেশের সম্পর্ক। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকেই পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক ভারতের। 1947-এ দেশভাগের পর থেকে এখন পর্যন্ত পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ 3টি বড় যুদ্ধে জড়িয়েছে। ভারত ও পাকিস্তানের সম্পর্কের ফাটল দীর্ঘদিনের হলেও বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্কে বর্তমানে নজিরবিহীন অবনতি হয়েছে। 2025 সালে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই পানি বণ্টন চুক্তি স্থগিতে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এছাড়া কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে নয়াদিল্লি। এর জেরে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের জঙ্গি আস্তানা। ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং ভারতীয় হামলার নিন্দা জানায়। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাক বাহিনী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা আসে। অন্যদিকে নেপালের সাথেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। ঐতিহাসিকভাবে নেপালের সাথে ভারতের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। এক সময় দুই দেশের সীমান্ত ছিল উন্মুক্ত। তবে 1996 থেকে 2006 সালের গৃহযুদ্ধ, মাওবাদী বাহিনীর উত্থান এবং 2008 সালের রাজতন্ত্রের অবসানের পর পরিস্থিতি বদলে যায়। 2015 সালে ভাঙন আরও জোরালো হয়। ওই সময় নেপালের দক্ষিণ সীমান্তের মাধেসি গোষ্ঠীর আন্দোলনের সময় সীমান্তে অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করে নয়াদিল্লি। ভারতের সাথে গভীর সম্পর্ক রাখা গোষ্ঠীটি নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্ট ছিল। ওই সময় ভারত থেকে নেপালের জ্বালানি, ঔষধ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ কমিয়ে দেওয়া হয়। তবে অবরোধের পেছনে ভারত কলকাঠি নাড়ার অভিযোগ অস্বীকার করলেও এর ফলে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। নেপালে চলতি বছর জেনজির বিক্ষোভের পর নয়াদিল্লির খুব কাছাকাছি বলে মনে করা নেতাদের একপাশে সরিয়ে দিয়ে স্থগিত থাকা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে নতুন প্রশাসন।
মালদ্বীপের সাথেও বর্তমানে ভারতের কূটনৈতিক টানাপোড়েন চলছে। ভারত ও মালদ্বীপ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ কৌশলগত, সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু 2023 সালে সবকিছু বদলে যায় যখন দ্বীপরাষ্ট্রটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজু। তিনি তার নির্বাচনী প্রচারেও ভারতের প্রভাব বলয় থেকে মালদ্বীপকে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন। মালদ্বীপের ইন্ডিয়া আউট কর্মসূচি মুইজুর অধীনে বেশ গতি পায়। এছাড়া মালদ্বীপের মাটিতে মোতায়েন করা ভারতীয় সেনা হটানোর পরিকল্পনাও করছে দেশটির সরকার। আপস বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মতো শ্রীলঙ্কার জাতীয়তাবাদী ও বামপন্থী রাজনীতিকরাও বর্তমানে প্রায় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। বিদেশি মুদ্রার তহবিল কমে যাওয়া, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, জ্বালানি ও ঔষধের ঘাটতির কারণে 2022 সালে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে সময় দেশটিতে $4 বিলিয়ন ঋণ, জ্বালানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে ভারত। তবে শিগগিরই শুরু হয় বিতর্ক। শ্রীলঙ্কার অনেক বিশ্লেষক মনে করেন নরেন্দ্র মোদী আদানি সহ তার মিত্রদের বিভিন্ন সুবিধা দিতে শ্রীলঙ্কায় তদবির করেছেন। এছাড়া শ্রীলঙ্কায় আনুষ্ঠানিকভাবে দেউলিয়া হওয়ার আগেই ভারত দেশটিকে কিছু ক্রেডিট লাইন দিয়েছিল। তবে সেগুলো ভারতীয় প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা পুরনো ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক কর্নেল হাসিনুর রহমান বলেন, ভারত প্রতিষ্ঠালগ্ন থেকেই চায় প্রতিবেশী দেশগুলোকে তার বলয়ে রাখতে। তাই তো দেশগুলো যখন স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চেয়েছে তখনই ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। 47 পূর্ব সবখানে ভারতের অখণ্ড ভারত এই চেতনায় তারা বিশ্বাসী। এই চেতনার মধ্যে থেকে তারা যে RSS চেতনা, হিন্দুত্ববাদ, এটা আমাদের উপর চাপাই যাচ্ছে মুসলমানদের উপরে। এখান থেকে আমাদের আত্মবিশ্বাস, আস্থা সংকটের সৃষ্টি হয়। তার থেকে সৃষ্টি হয় পাকিস্তান। তারা মনে করে মায়ানমারের আরাকান অংশ থেকে শুরু করে ভুটান, নেপাল সব তাদের এক বৃহত্তর পাক ভারত, তারাই সেটা শাসন করার দাবিদার। এই যে অ্যাটিটিউডটা সবাইকে আপন করে নেওয়ার মতো ঐক্য বা মানসিকতা ভারতের নাই, ভারতের বলতে দিল্লির চেতনায় নাই। এর জন্য তারা জওহরলাল নেহরু ফলোয়ার্স যারা আছেন তারা সবাই একই চেতনায় বিশ্বাসী। আর আমরা বাঁচার জন্য অল্প কিছু লোক হলেও মুসলমানরা দেশের ঐক্য অস্তিত্ব বাঁচায় রাখার জন্য আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি। এবং 47 সালে দেশ ভাগ হয়, এখানে অনেক বৈষম্য ছিল। যে বৈষম্য থেকে আরো খুব সৃষ্টি হয়। দেখেন, ওখানে সৃষ্টি হয় আপনার হায়দ্রাবাদ, সেটা কিন্তু নাই। ওদের মুসলমান অধিষ্ঠিত এলাকা বিহার, ওই বিহারে আমাদের দেশে চলে আসে। তার নির্যাতন এমন ছিল যে আমাদের নির্দিষ্ট এখন ওই ফিলিস্তিনের মতো আমরা নিজেদের শক্তিশালী করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু শান্তি পেয়ে ইসলাম তাই বিশ্বাসী, কিন্তু হিন্দু চেতনার মধ্যে নতুন জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে, হিন্দুত্ববাদ, যেটা যার জন্য এই সমস্যাগুলি হচ্ছে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে পারেনি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে অনেকটাই সফল। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও এই বিষয়ে সোচ্চার থাকতে হবে। আমাদের রাজনীতিবিদরা লোকিয়া নত জানু এবং দুর্বৃত্ত সবাই, যার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। শহীদ জিয়ার সময় তো এই সমস্যাটা ছিল না। তারপরে আমাদের ঈশ্বর সাহেব এটাকে ইন্ডিয়াতে ট্রেনিং করে আনছে, উনি পুরাটা ভারত হয়ে গেছেন। যার জন্য এই সমস্যাগুলি সৃষ্টি, এর সাথে 9 বছর, হাসিনার এতটা বছর। আমার ডক্টর ইউনূস একটা নতুন একটা উদাহরণ সৃষ্টি করছে। আগামী যারা আসবেন রাজনীতিতে ক্ষমতায়, তারা এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। এই বিষয়ে সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের নিয়ন্ত্রণ করতে চায়, আর এই ধরনের মানসিকতাই তাদের বহির্বিশ্বে বন্ধুহীন করে তুলেছে। আমরা যেটা মেইনলি যেটা বুঝি, ভারত এই উপমহাদেশের একমাত্র শক্তি হিসেবে নিজেদেরকে বিবেচনা করে এবং তারা যে 47-এর যে পার্টিশন বা তার পূর্ববর্তী যে দেশগুলো তার প্রতিবেশী ছিল, কাউকেই সে তার সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে
মর্যাদা দিতে আগ্রহী না বা সম্মান করতে আগ্রহী না। তার একটা অখণ্ড ভারতের আছে, স্বপ্ন আছে, যেটা তারা নতুন পার্লামেন্ট ভবনেও যে ম্যাপটা স্থাপন করেছে, যেটা তার প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের বা প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। ভারত একটা ডক্ট্রিন ফলো করতো, ইন্ডিয়া ডক্ট্রিন। আমেরিকার যে সিকিউরিটি ডক্ট্রিন আছে সেটা মনরো ডক্ট্রিন বলে। পাকিস্তান, ইন্ডিয়াও এইভাবে একইভাবে এটা সিকিউরিটি ডক্ট্রিন তারা ফলো করে দীর্ঘদিন ধরে, ইন্ডিয়া ডক্ট্রিন হিসেবে, যেটাতে তার নিরাপত্তা বলয়ের মধ্যে বিবেচনা করে। ভারত তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না আনলে আগামীতে দেশটি বহির্বিশ্বে আরও বন্ধুহীন হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তানজিম হাসান, বাংলা এডিশন।